আমরা খুব আশ্চর্যের সাথে লক্ষ্য করেছি, যাকে দেখেছি আমরা স্ক্রিনে, যাকে দেখেছি হত্যা করছে, তাকে কেন সরকার এখন পর্যন্ত অ্যারেস্ট করেনি। এবং ওই যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে, আমরা চাই দ্রুত ওই 4 জনকে ফাঁসি দেওয়া হোক, দ্রুত ক্রস ফায়ার করা হোক, কারণ এই হত্যা আমরা কখনোই মেনে নেব না। নিহত লালচাঁদ একসময় নিজেও যুব দলের সঙ্গে যুক্ত ছিল বলে পুলিশ সূত্র জানাচ্ছে। পুলিশ বলছে যে এটা চাঁদাবাজির ঘটনা না, এটা হচ্ছে ব্যবসায়িক দ্বন্দ্ব। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো কেন ব্যবসায়ীকে ফাতর মেরে হত্যা করেছিলেন, যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি আশা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমি জানি আপনারা সকলেই ভালো নাই। দেশে উচ্ছৃঙ্খল রাজনীতি বিরাজ করছে, কে কাকে মারবে, কে কাকে ধরবে, কে কার রাজনীতি দলকে নোংরাভাবে উপস্থাপন করতে পারবে, এটাই বাংলাদেশে এখন প্রচলিত হয়ে গেছে। গতকালকে আমি একটি প্রতিবাদ করেছিলাম, ব্যবসায়ী, বাঙালি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এখানে 2 জন বিএনপির কর্মী ছিলেন, আরেকজন ড্রাইভার ছিলেন, তারা রাজনীতি ছাড়া। তো এই বিষয়ে আমরা কিন্তু প্রতিবাদ করেছি। যারা বিএনপির সাথে সম্পৃক্ত ছিল তাদেরকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে, এবং বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল আলমগীর সাহেবও এবং আইনের প্রতি এবং তাদের কঠোর সাজার জন্য উনি আহ্বান জানিয়েছেন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবও সেই হত্যাকারীকে দ্রুত গ্রেফতারের মাধ্যমে সর্বোচ্চ সাজা, আইনের সর্বোচ্চ সাজা যেন হয়, সেটারও উনি প্রস্তাব রেখেছেন। আপনারা জানেন, বিএনপি অল্প চুল পরিমাণও যদি কেউ উচ্ছৃঙ্খল বিশৃঙ্খলা সৃষ্টি করে, দলের ভাবমূর্তি নষ্ট করে, কাউকে বিএনপি কিন্তু ছাড় দেয় নাই। বিএনপি এই পর্যন্ত 16-17 বছরে প্রায় 26 থেকে 27 হাজার নেতাকর্মীকে কিন্তু বহিষ্কার করেছে। এই 26 থেকে 27 হাজার নেতাকর্মী অন্যান্য দলের এতগুলো সমর্থনও নাই যে বিএনপি যে ধরনের মানুষকে দল থেকে বের করে দিয়েছে, এবং সবাইকে আইনের শপথ দিয়ে শপথ করেছে, আইন যা ভালো মনে করে তাই করবে। আমরা কোনো হত্যার পক্ষে নই। আপনারা জানেন, এই ঢাকার ব্যবসায়ীকে হত্যার একদিন আগেও খুলনাতে একজন যুবদল নেতাকে জবাই করে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, হাত পায়ের রগগুলো কেটে দেওয়া হয়েছে। শুনেছি এটা জামাতে ইসলামের লোকেরা করেছে। তো ওইটাকে দামাচাপা দেওয়ার জন্য আরেকটা ইস্যু করা হচ্ছে। বাংলাদেশে একটার পর একটা ইস্যু, একটাকে দামাচাপা দিতে গেলে আরেকটা ইস্যু তৈরি করা হয়। তো আমরা সেদিকে না যাই। একটি ব্যক্তিকে হত্যা করা হয়েছে, আমরা সারা বাংলাদেশের মানুষ কিন্তু প্রতিবাদ করেছি। আপনারা জানেন যে আমরা কোনো কিছুতে বসে নেই, প্রতিবাদ করছি। এবং ওই যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে, আমরা চাই দ্রুত ওই 4 জনকে ফাঁসি দেওয়া হোক, দ্রুত ক্রস ফায়ার করা হোক, কারণ এই হত্যা আমরা কখনোই মেনে নেব না। আইন যারা হাতে তুলে নেবে তারা রাষ্ট্রের সংবিধান মানে না, রাষ্ট্রকে সম্মান করে না, তারাও এই দেশে বসবাস করা বা বেঁচে থাকার কোনো অধিকার তাদের নাই। যাকে হত্যা করা হয়েছে তাকে আমরা ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু যারা হত্যা করেছে তার পরিবারের শান্তির জন্য হলেও, ভুক্তভোগীর পরিবারের শান্তির জন্য হলেও তাদেরকেও কঠিন আইনের আওতায় আনতে হবে, এবং তারা যেন ওই পরিবারের যেন চলতে পারে, তাদের সয় সম্পত্তি সরকার প্রুফ করে তাদেরকে যেন হস্তান্তর করা হয়, এবং যারা হত্যা করেছে তাদের যেন কোনো ক্রমে যেন রায় না পায়। আর আমরা বাংলাদেশে দেখছি, তারা বিএনপি থেকে তারা বহিষ্কার হওয়ার পরেও বিএনপির বিরুদ্ধে মিছিল করছে। আবার এদিকে ছাত্রদলও প্রতিবাদ জানাচ্ছে, বিএনপিরও প্রতিবাদ জানাচ্ছে, আবার বিএনপির বিপক্ষেও কিন্তু প্রতিবাদ জানাচ্ছে, তারেক জিয়ার বিপক্ষে স্লোগান দিচ্ছে। তো এগুলো তো নোংরা রাজনীতি ছাড়া কিছু না। দেশের মানুষ কিন্তু ভাই বুঝে যে কোনো কিছু হলেই ছাত্ররা রাস্তায় নেমে যাচ্ছে, ছাত্র শিবিরের রাস্তায় নেমে যাচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে ছাত্র দলের লোকের ঠাঁই নাই, এই নাই সেই নাই, বিশ্ববিদ্যালয়টাও এরকম একটা পর্যায়ে চলে গেছে। তো আজকে এই লাভবানটা কারা হবে? এই যে আওয়ামী লীগ বিতাড়িত সারা বাংলাদেশের মানুষ, সমস্ত দলের লোকেরা প্রতিবাদ করে আওয়ামী লীগকে ধ্বংস করা হয়েছে, আওয়ামী লীগ পরাজিত করেছে, তারা দেশ থেকে পালিয়ে গেছে। এখন আপনারা লাগতেছেন বিএনপিকে। আরে বিএনপি হচ্ছে একটা আটলান্টিক মহাসাগরের মতো একটি দল, এক কলসি পানি উঠালে বিএনপির কিন্তু কোনো কিছু হবে না। এরকম 26,000 27,000 লোক বহিষ্কার করা হয়েছে বিএনপি থেকে। এরকম যদি 1 লক্ষ লোক যদি বিএনপি থেকে বহিষ্কার করা হয়, বিএনপি কিন্তু চুল পরিমাণ কোনো কিছু কমবে না। জনগণের সামনে যত কিছুই করুক না কেন, যে বিএনপি এই করছে সেই করছে, চাঁদাবাজি করছে, চাঁদাবাজির পক্ষে বিএনপি নয়, যারা করছে সাথে সাথে বহিষ্কার, আবার সবাইকে আইনের হাতে তুলে দেওয়া হচ্ছে।
তাহলে বিএনপির দলের ভাবমূর্তি নষ্ট হবে কেন? কোনো একটি মহল ইন্দুল ঢুকিয়ে ব্যক্তির পার্সোনাল ইস্যুগুলো দলের মধ্যে ঢেলে দিচ্ছে, যাতে দলের ভাবমূর্তি নষ্ট হয়, জনগণ যেন ডাইভার্ট হয়ে অন্য কোনো নতুন দলে যেন সংযুক্ত হতে পারে। গণতন্ত্র দেশ, যাক, রাজনীতি করার অধিকার সকলেরই আছে, কিন্তু একটা ইস্যুর জন্য আরেকটা ইস্যু ডাকা হবে, সেটা কিন্তু জনগণ ভালো চোখে দেখছে না। আওয়ামী লীগ কিন্তু একটার পর একটা ইস্যু তৈরি করতো, ওই হত্যা, খুন, গুম, এই রেলে আগুন, ওই ট্রেজারিতে আগুন, কয়লা এখানে আগুন, বাড়িতে আগুন, ফ্যাক্টরিতে আগুন, বিভিন্ন জায়গায় আগুন, ওইটা ধ্বংস মানে ওইটাকে দামাচাপা দেওয়ার জন্য আরেকটা ইস্যু তৈরি করতো। তো আপনারা কিন্তু বাংলাদেশে কিন্তু সেগুলোই করছেন। নির্বাচন যত দেরি হবে, জবাবদিহিতা সরকার যতদিন উপস্থিত না থাকবে, ততদিন আইন শৃঙ্খলা ঠিক থাকবে না। মানুষ বেপরোয়া হয়ে যা খুশি তাই করবে, কারণ দেশে আইন নাই, কারণ দেশে কোনো রাজনীতির সাপোর্ট নাই বা রাজনীতি কোনো নাই। যে যেমনি পারতেছে হ্যাডম দেখাতেছে, ও আমি তো মুখ দলের, জামাত ইসলাম বলবে আমি তো আগামীতে ক্ষমতা আসবো, এনসিপি বলবে আমি তো আগামীতে ক্ষমতা আসবো, ইসলামী আন্দোলন বলতেছে তারা 300 আসন পাবে, নাগরিক পার্টি বলতেছে তারা 300 আসন পাবে, বিএনপি বলছে তারা ক্ষমতা আসবে, সবাই মানে ক্ষমতায় আসতেছে। তো যে যেমনি পারতেছে প্রশাসনকে ব্যবহার করতেছে, যে যেমনি পারতেছে হত্যা, খুন, গুম, রাহাজারি সবকিছু করতেছে। চাঁদাবাজি কি শুধু বিএনপি করছে? জামাত করছে না? শিবির করতেছে না? এনসিপি করতেছে না? কয়টা লোক আপনারা বহিষ্কার করছেন? কয়টা লোক বহিষ্কার? সবাই বুকে হাত দিয়ে বলতে পারবেন? প্রত্যেকটা নেতাকে যদি কোরআন শরীফ ধরে বলা হয় মসজিদে যে আপনারা কত টাকা কামাই করছেন, কত টাকা দুর্নীতি করছেন, কেউ বলতে পারবে? কয়টা লোক বলতে পারবে? আমরা কিন্তু দেশে জানি প্রতিবাদ কিন্তু এমনি করতেছি না, 17 বছর যাবৎ আমরা প্রতিবাদ করতেছি। বিএনপি যেই পরিমাণ মানুষকে বহিষ্কার করছে, এই ধরনের এতগুলো মানুষ কিন্তু অন্যান্য দলেও নাই। তো একটি মানুষকে হত্যা করা হয়েছে, আমরা সেই হত্যার প্রতিবাদ আমরা জানিয়েছি এবং তার পরিবারের পাশে যেন সরকার দাঁড়ায়। বিএনপি যাদের কারণে ক্ষতি হয়েছে, তাদের সম্পত্তি যেন তাদের মানে সরকার কেড়ে নিয়ে এনে ওদের ভুক্তভোগী যেন দেওয়া হয়। কিন্তু আমি আরেকটা প্রস্তাব রাখছি যে খুলনা যুব দলের প্রকাশ্যে তাকে হত্যা করে তার হাত পা রক কেটে দেওয়া হলো, সেটার বিচার কি আপনারা চান না? সেটা নিয়ে তো আপনারা আন্দোলন করলেন না। সেটা উনি একটা দলের, সেজন্য ওর জীবন আছে, ওর পরিবার আছে, ওই মানে ওই যে লালচাঁদের পরিবার আছে, ওই যুবদল নেতার কি পরিবার নাই? আপনারা এই তত্ত্বাবধায়ক সরকার আসার পরও চট্টগ্রামে আপনার ওই যে আপনার ইকসনের গ্রুপ আপনার একজন সাইফুল ইসলাম নামে একজন আইনজীবীকে কুপিয়ে জবাই করে ফেলেছে। কই আপনারা কয়জন লোককে গ্রেফতার করেছেন? ইসকনকে নিষিদ্ধ করেছেন না ইসকনকে বাংলাদেশ থেকে বের করে দিতে পেরেছেন? হত্যা কারো পক্ষে নয়, যে হত্যা করেছে তার বিচার হবে, তাকেই সর্বোচ্চ সাজা দিতে হবে। প্রয়োজন হলে তার বাপ দাদার সম্পদ বিক্রি করে হলেও ওই খুনি যে ভুক্তভোগী যারা মারা গেছে তার পরিবারের পাশে দাঁড়াতে হবে, রাষ্ট্র দাঁড়াবে, ওই দলের লোক দাঁড়াবে। তাহলে তার মানে কিছুটা হলেও অনুতপ্ত তার পরিবার মানে শীতল হবে বা তার পরিবারের পাশে দাঁড়ানোর মতো ক্ষমতা থাকতে হবে। তার ছেলে মেয়েগুলো ছোট ছোট, তাদের ভবিষ্যৎ দেখতে হবে এবং যে হত্যা করেছে তাকে নির্মমভাবে ফাঁসি দিতে হবে, কঠিনভাবে সরকার ফাঁসি দিতে হবে। তা আমি সকলকে বলবো, ব্যক্তির ইস্যু নিয়ে কোনো রাজনৈতিক দলের উপর যেন প্রভাব না পড়ে। এটা কিন্তু আওয়ামী লীগ না, আওয়ামী লীগের শাসন না। আওয়ামী লীগের সময় নেতা কর্মীরা হাজার হাজার মা বোনকে ইজ্জত নষ্ট করেছে, খুন, গুম, ধর্ষণ করেছে, দুর্নীতি করেছে, প্রকাশ্যে মানুষকে ঘরে থাকতে দেয় নাই। তখন আপনারা কয়টা লোক প্রতিবাদ করেছিলেন? কয়টা লোক আওয়ামী লীগের বিরুদ্ধে নেমেছিলেন? একটা লোকও ভয়ে প্রতিবাদ করেন নাই। এখন দেশে একটা ভালো কিছু আসতেছে, এখন বড় দল হিসেবে বিএনপি ড্রাইভার হয়ে গেছে। একটা কথা বলেন তো, আওয়ামী লীগ এত একটা শক্তিশালী রাষ্ট্র, তারও কিন্তু 2-3 কোটি কিন্তু ভোটার আছে। এখন যদি বিএনপিকে আপনারা মাইনাস করেন, তারও কিন্তু 2-4-5 কোটি ভোটার আছে। তো আপনারা যে কোনো দল মানে এইভাবে ইনডিল করে জোর করে যদি কেউ সরকার গঠন করে, বা তাহলে এই দুইটা আওয়ামী লীগ আমরা বিএনপিকে আপনাদেরকে ছেড়ে দিবে, তাহলে দেশে উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল সৃষ্টি হবে, কেউ শান্তিতে থাকবে না, এই দেশের মানুষ শান্তিতে থাকবে না। আমরা চাই দেশের মানুষ শান্তিতে থাকুক। যেভাবে দেশে মানে একটা ইস্যু নিয়ে যেভাবে বাড়াবাড়ি হচ্ছে, মনে হচ্ছে দেশে গৃহযুদ্ধ লাগতেছে, এই লাভবানটা কিন্তু আওয়ামী লীগ হচ্ছে। আওয়ামী লীগ কিন্তু বলবে যে আওয়ামী লীগ থাকতে কিন্তু এই ধরনের হয় না। এখন আওয়ামী লীগ নাই, দেশে অশান্তি শুরু হয়ে গেছে, এটার দায়ভার কে নেবে? সরকার নেবে নাকি যারা এই উচ্ছৃঙ্খল মানে বিভিন্ন রাজনৈতিক দলগুলো মিলে মানে বিভিন্ন মানে ইস্যু তৈরি করে বিভিন্ন মিডিয়াতে ছাড়তেছেন, প্রতিবাদ করতেছেন, ফেসবুকে লেখালেখি করতেছেন, কমেন্ট করতেছেন বিভিন্ন, যে বিএনপি ক্ষমতা আসার আগেই জনগণ তাদের পরাজিত চায়, জনগণ তাদের পতন চায়। কই ভাই, আমরা তো এগুলো কখনো দেখি না। বিএনপি তো যে কোনো জায়গায় একটা মিছিল করলো 20,000-25,000 লোক একটা জেলাতে হয়ে যায়, সেগুলো কি আপনারা জানেন না? যারা অপরাধ করেছে তাদের সাজা হবে। চাঁদা মুক্ত বাংলাদেশ চাই, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই, দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই, সেটা যে কোনো দলের হোক। আমরা বিএনপি করি বা না করি, দেশের জনগণ যেন শান্তি থাকে, সংবিধান যেন স্পষ্টভাবে যেগুলো জনগণের জন্য বরাদ্দ আছে সেগুলো যেন জনগণ উপভোগ করতে পারে, সেটা যে কোনো রাজনৈতিক দলের হোক, বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক, ছাত্র শিবির হোক, আপনার মনে করেন ইসলামী আন্দোলন হোক, গণ অধিকার পরিষদ হোক, বাম দল, ডান দল, যত দল আছে, যারা দুর্নীতি করবে, চাঁদাবাজি করবে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। তাদের কারণে দলের ভাবমূর্তি নষ্ট হবে, দলের বিরুদ্ধে প্রতিবাদ করবে, সেটা কিন্তু সংবিধান বলে না, গণতন্ত্র বলে না। প্রিয় দেশবাসী, সবাই লাইভটি শেয়ার দিবেন আর সবাই ঐক্যবদ্ধভাবে দেশকে ভালোবাসুন, দেশের
চুরি, ডাকাতি, দুর্নীতি, চাঁদাবাজি বন্ধ হওয়ার জন্য আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন, আমাদেরকে সহযোগিতা করুন। আমরা আমাদের প্রতিবাদের মাধ্যমে আপনারা আমাদের সাথে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আজকে একটা সত্য কথা প্রকাশ পেল। এই যে সোহাগকে তারা পেটাতে পেটাতে হত্যা করলো, এই ঘটনার কি সাক্ষী ছিল না? অসংখ্য সাক্ষী, শত শত মানুষের সামনে পেটানো হয়েছে, একেবারে প্রকাশ্যে, দিনে দুপুরে, কোনো সন্দেহ নেই। দোকান থেকে তুলে নিয়ে মিটফোর্ড হাসপাতালের একটা গেটে সামনে তাকে পেটানো হচ্ছিল এবং নির্মমভাবে। এবং এই পুরো ঘটনাটা দেখছিল সবাই, কেউ ভিডিও করছিল, কেউ ছবি তুলছিল, বা কেউ চুপচাপ দাঁড়ায় দেখছিল। কিন্তু ঘটনা কি জানেন? কেউ প্রতিবাদ করেনি, কেউ বাঁচানোর জন্য এগিয়ে আসেনি। তখন যদি একযোগে সবাই বাঁচানোর চেষ্টা করত, তাহলে সোহাগ কিন্তু বেঁচে যেত, তাহলে সোহাগ কিন্তু বেঁচে যাইত, তাহলে সোহাগ কিন্তু বাঁচতে পারত। কিন্তু এটাই দুর্ভাগ্য যে কেউ বাঁচাতে আসেনি। আপনি দেখবেন এখন ঢাকা শহরে একেবারে সবার সামনেই ছিনতাই রাহাজানি হচ্ছে, সবাই চুপ করে দেখছে, কেউ আগাচ্ছে না। কেন আগাচ্ছে না? ওই ছিনতাইকারী আঘাতের ভয়ে। যাকে আঘাত করছে যেভাবে, ঠিক সেইভাবে যদি আমাকেও আঘাত করে, সেই ভয়ে কেউ এগিয়ে আসে না। কদাচিৎ একটা দুইটা ঘটনা ঘটে, তখন গণধোলাই হয়, গণধোলায় মারা যায়। কিন্তু সচরাচর কিন্তু যদি সংখ্যায় 10-12 জন, 15-20 জন থাকে, তাহলে কিন্তু সেই মবকে কেউ ঠেকাতে আসে না। এবং ওইরকমই একটি মবের শিকার হয়েছে সোহাগ, যার কারণে শত শত মানুষ শুধু দর্শক হিসেবে দেখেছে যে একটা জলজান্ত মানুষকে কিভাবে পিটাতে পিটাতে মেরে ফেলল। দেখেন, এখানে একজন বলছেন, প্রথম আলো একটা রিপোর্ট করছে যে সোহাগকে শত শত মানুষের সামনে নৃশংসভাবে হত্যা করা হয়। আমি সেখানে ছিলাম, সবাই তার আর্তনাদ শুনছে, কিন্তু আমরা সবাই নীরব ছিলাম। কেউ ভিডিও করছিল, কেউ দূর থেকে দেখছিল, কিন্তু কেউ প্রতিবাদ করেনি। ভয় আমাদের স্তব্ধ করে রেখেছিল। সন্ত্রাসী আর চাঁদাবাজদের ভয়ে আমাদের সবাইকে পঙ্গু করে দিয়েছিল। এটি আমার জীবনের দুঃসহ স্মৃতি হয়ে থাকবে। একথা বলছিলেন ভাঙারি পণ্যের ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগ হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী পুরনো ঢাকার এক রাসায়নিক ব্যবসায়ী। বুধবার চাঁদার টাকা না পেয়ে সোহাগকে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে তুলে এনে মিটফোর্ড হাসপাতালের 3 নম্বর ফটকের কাছে নিয়ে পিটিয়ে এবং ইট পাথর দিয়ে আঘাত করে নির্মমভাবে হত্যা করে। তাকে কিন্তু গুলি চালানো হয়নি, পেটাতে পেটাতে মারা হয়েছে, তারপরে ইট পাথর দিয়ে আঘাত করা হয়েছে। এই ঘটনায় যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সম্পৃক্ততার কথা জানা গেছে। নিহত লালচাঁদ একসময় নিজেও যুবদলের সঙ্গে যুক্ত ছিল বলে পুলিশ সূত্র জানাচ্ছে। পুলিশ বলছে যে এটা চাঁদাবাজির ঘটনা না, এটা হচ্ছে ব্যবসায়িক দ্বন্দ্ব। আরও হয়তো তদন্তে বোঝা যাবে। একজন ব্যবসায়ী বলছেন, এখন ভাবি আমরা যদি সেদিন চুপ না থাকতাম, একসঙ্গে প্রতিবাদ করতাম, তাহলে হয়তো সোহাগ বেঁচে যেত, কিন্তু আমরা ভয়ের কারণে আগাতে পারিনি। একথা মনে পড়লে অনুশোচনা হয়। আমরা চাই এমন নৃশংসতার পুনরাবৃত্তি না ঘটুক, চাঁদাবাজ আর সন্ত্রাসীদের জন্য কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়। এখন সরকারকে আমি যেটা বললাম যে ক্রস ফায়ার দিয়ে, অপারেশন ক্লিন হার্ট দিয়ে মানুষের মনে ভয় জাগাতে হবে, বা ধাওয়া করে ধরতে হবে, দৃষ্টান্তমূলক এমন শাস্তি দিতে হবে যাতে ওই চাঁদাবাজদেরকে, সন্ত্রাসীরা তো এখন বেপরোয়া, ওরা যাতে পরাস্ত হইতে পারে এরকম কিছু ঘটনা দৃশ্যমান হইতে হবে, না হলে কিন্তু পারা যাবে না। 4 নম্বর রজনী বোস লেনে সোহানা মেটাল নামের দোকান সোহাগের, ওই দোকানের পাশে দোকান আছে মোহাম্মদ আলী নামের একজন ব্যবসায়ী। শরীয়তপুর স্টোর নামের ওই দোকানের মালিক ভাঙারি ব্যবসায়ী সোহাগকে তার দোকান থেকে তুলে নিয়ে যেতে দেখেছেন। মোহাম্মদ আলী বলেন, সোহাগ মাঝে মধ্যে দোকানে আসতেন। গত বুধবার বিকাল 5:30টার দিকে দোকানে কাজ করছিলেন। এমন সময় দেখি 20 থেকে 22 জন যুবক এবং তরুণ এসে সোহাগকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। এই সময় আমি সহ অন্যান্য দোকানদার সোহাগকে নিয়ে যাওয়ার কারণ জানতে চাইলে তারা বলেন, চুপ করে দোকানে বসে থাক, নইলে খবর আছে। এরপর তারা সোহাগকে চড়, থাপ্পড় ও কিল ঘুষি দিয়ে টেনে হিঁচড়ে মিটফোর্ড হাসপাতালের গেটের সামনে নিয়ে যায়। ঘণ্টাখানিক পরে শুনতে পাই সোহাগকে হত্যা করা হয়েছে। এটাই বাস্তব। এই ঘটনায় চোখের সামনে এখন চিন্তায় রাহাজানি হচ্ছে। মানুষ, দর্শক কেউ কিছু বলছে না।
এমনই শত শত মানুষের সামনে পিটাতে পিটাতে তারপরে ইট পাথর দিয়ে মানে তার দেহের উপরে ছুঁড়ে তাকে হত্যা করা হলো নির্মমভাবে, কেউ কিছু বললো না। ফলে আজকে এই সোহাগের যেই করুণ মৃত্যু, এই দায় শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা অন্য একে ওকে দিয়ে লাভ নেই। মানুষ আমরা যারা বিবেকবান, যারা আমরা নিজে হাতে কিছু করি না, এই ধরনের অপরাধ করি না, কিন্তু ওই যে আমি দর্শক ছিলাম, উপস্থিত ছিলাম, আমি কোনো দায়িত্ব পালন করলাম না, ফলে এক অর্থে আমিও কিন্তু দায়ী, বিবেকের কাছে দায়ী। সেই বিবেক এখন অনেককে পোড়াচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। গতকাল যে ঘটনাটি ঘটেছে আমরা খুব আশ্চর্যের সাথে লক্ষ্য করেছি। যাকে দেখেছি আমরা স্ক্রিনে, যাকে দেখেছি হত্যা করছে, তাকে কেন সরকার এখন পর্যন্ত অ্যারেস্ট করেনি? আমরা কি তাহলে দলে নেব যারা বিভিন্নভাবে মব সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে, সেখানে সরকারের কোনো কোনো প্রশ্রয় আছে, প্রশাসনের কোনো প্রশ্রয় আছে, প্রশাসনের কারো কারো কোনো প্রশ্রয় আছে, সেটিকে আমরা তাহলে ধরে নেব? কারণ আমাদেরও দাবি, দলের পক্ষ থেকে আমরা করেছি, আমাদের অঙ্গ সংগঠন করেছে। আপনারা দেখেছেন গতকাল মহাসচিব সাহেব দলের পক্ষ থেকে বলেছেন যে অন্যায় করবে সে অন্যায়, তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইন আছে, কাজে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। অন্যায়কারী কখনো কারোর কোনো দলের লোক হতে পারে না। কাজে এই আপনার যে প্রশ্ন, এই প্রশ্ন আমাদের, এই প্রশ্ন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি আজকে থেকে 3 মাস আগে জুলাই সনদের ব্যাপারে আমাদের কি বক্তব্য, আমাদের কি অবস্থান, সকল কিছু ব্যাখ্যা করে লিখিতভাবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উপস্থাপন করেছি। আজকে থেকে 3 মাস আগে আমরা একটি রাজনৈতিক দল, এই মুহূর্তে আমরা দেশ পরিচালনার দায়িত্বে নেই। রাজনৈতিক দল হিসেবে আমাদের কাছে 3 মাস আগে যখন সরকার চেয়েছে, বর্তমান সরকার আমরা তাদের কাছে দিয়ে দিয়েছে, পরিষ্কারভাবে লিখিতভাবে উপস্থাপন করে দিয়ে দিয়েছে আমাদের মতামত, আমাদের বক্তব্য, আমরা কি বলতে চাই, কি বোঝাতে চাই। এই সম্পূর্ণ বিষয়টি এখন সম্পূর্ণভাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। রাজনৈতিক অবস্থান থেকে আমরা হয়তোবা এভাবে জিনিসটাকে দেখব, যখন আমরা দেখছি যে কোনো কিছু বা কোনো আইডিয়াকে ফ্লোট করার চেষ্টা করা হচ্ছে অথবা কোনো কিছুকে লুকানোর চেষ্টা করা হচ্ছে, তখনই আমরা খেয়াল করছি কিছু কিছু নন ইস্যুকে ইস্যু তৈরি করে একটি বিভ্রান্তির চেষ্টা করা হচ্ছে। আপনাদের সকলের সামনে এবং আপনাদের মাধ্যমে পুরো দেশবাসীর সামনে পরিষ্কারভাবে আমি বলতে চাই, দেশটি কোনো কারো একক না, কোনো রাজনৈতিক কোনো একক দলের না, দেশটি সমগ্র বাংলাদেশের মানুষের, 20 কোটি বাংলাদেশের মানুষের দেশ এই বাংলাদেশ। কাজেই 20 কোটি মানুষের কাছে আমার আহ্বান থাকবে, যেহেতু এই দেশ আমাদের, দেশ রক্ষা করার দায়িত্ব আমাদের, কাজেই এই দেশকে নিয়ে আমাদের সকলের ভাবতে হবে। কাজেই দেশের মধ্যে কারা কি করছে, কারা কি ভূমিকা রাখছে, অতীতে কারা কি বলেছে, কারা কি বর্তমানে বলছে, বলার মধ্যে পার্থক্য কি, কাদের কি অবস্থান, ঘন ঘন কারা কি পরিবর্তন করছে, এই সকল বিষয়ে দয়া করে আপনারা নজর রাখবেন। আবারও আমি আমাদের আজকের সভাপতির বক্তব্যের সেই কথাটি তুলে ধরতে চাই। ষড়যন্ত্র আগেও বলেছি, শেষ হয়নি। সভাপতির সাথে সুর মিলিয়ে একই সুরে বলতে চাই, ষড়যন্ত্র কিন্তু আরো শুরু হচ্ছে, আরো জোরে সোরে শুরু হচ্ছে। কাজেই এই দেশের মানুষ যেমন 71 সালে স্বাধীন করেছে এই দেশের মানুষ যেমন বিভিন্ন সময় তাদের নিজেদের অধিকারের রক্ষায় সোচ্চার হয়েছে, 90-তে সোচ্চার হয়েছে, 24-এ সোচ্চার হয়েছে। আপনাদের সকলের কাছে আহ্বান থাকবে, আবারও আপনাদেরকে সোচ্চার এবং সচেতন হতে হবে। কারা কিভাবে ষড়যন্ত্র করছে, কারা কিভাবে বিভিন্ন কথা বিভিন্ন সময় করছে এবং ক্ষণে ক্ষণে অবস্থান পরিবর্তন বিষয়ে আপনাদেরকে সচেতন থাকতে হবে। সনদের কথা আবার যদি বলতে হয়, আবারও আমি বলবো, আমাদের দলের অবস্থান থেকে আমরা 3 মাস আগে সম্পূর্ণভাবে লিখিতভাবে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি আমরা কি বলতে চাই, কি বলতে চাই। কাজেই সম্পূর্ণ দায়িত্ব এখন অন্তর্বর্তীকালীন সরকারের। তারা কতটুকু কি করবে না করবে, কাদেরকে নিয়ে কি করবে না করবে, সেটি তাদের ব্যাপার। এখানে আমাদের আর কোনো কিছু বলার নেই, বক্তব্য নেই, আমরা তো উপস্থাপন করেই দিয়েছি।
আমরা যদি দেশ পরিচালনার দায়িত্বে থাকতাম, অবশ্যই আমরা প্রশাসনকে কঠোরভাবে সকল কিছু পরিচালনার নির্দেশ দিতাম। কিন্তু আমরা এই মুহূর্তে দেশ পরিচালনার দায়িত্বে নেই। কাজেই আপনারা নিজেরই অনেকে বক্তব্য বলেছেন, প্রশাসনের মধ্যে এখনো বিগত স্বৈরাচারের ভূত লুকিয়ে আছে। যেহেতু প্রশাসনের মধ্যে বিভিন্ন জায়গায় এখনো বিগত স্বৈরাচারের ভূত লুকিয়ে আছে, কাজেই সেই ভূত এবং বর্তমানে নতুন কোনো ভূত যদি থাকে, তারা কি ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্র সম্পর্কে সচেতন সবাইকে হতে হবে। যদি আমরা সচেতন না হই, এই দেশকে টিকিয়ে রাখা মুশকিল হবে। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।